প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মধ্যে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব, তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ রুবাইত হোসাইন, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার। এই অর্গানাইজেশন বিহেভিয়ারের উপর আমরা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করেছিলাম। সেটাখানে কিছু মডেল প্লাস তাদের কিছু বৈশিষ্ট্য, এমপ্লয়ীদের অবস্থান, তারা কোন কোন বিষয়ে ফলো করবে সেগুলো বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর এই কোর্সটি অনার্স তৃতীয় বর্ষ মার্কেটিং এবং ম্যানেজমেন্ট দুই বিভাগের জন্যই প্রযোজ্য হবে। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অধ্যায় 3, সামাজিক ব্যবস্থা ও সাংগঠনিক সংস্কৃতি, চ্যাপ্টার 1, সোশ্যাল সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনাল কালচার। আলোচনার বিষয়বস্তুকে আমাদের কী হবে, এখান থেকে আমরা কী কী জানতে পারবো, সেটা হচ্ছে সামাজিক ব্যবস্থা, সামাজিক সংস্কৃতি, ইকুইটি, ভূমিকার প্রকৃতি, ভূমিকাগত প্রত্যক্ষণ, ভূমিকাগত দ্বন্দ্ব, ভূমিকাগত অস্পষ্টতা, পদমর্যাদা প্রকৃতি, পদমর্যাদার উৎস, পদমর্যাদাগত সম্পর্ক, পদমর্যাদাগত ব্যবস্থা, সাংগঠনিক সংস্কৃতি, সাংগঠনিক সংস্কৃতির বৈশিষ্ট্য ও সাংগঠনিক সংস্কৃতির শ্রেণীবিভাগ। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি সামাজিক ব্যবস্থা। একটি সংগঠনের ক্ষেত্রে প্রথমত সামাজিক ব্যবস্থাটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, এই বিষয়টা আগে আমরা বোঝার আগে একটু সামাজিক ব্যবস্থা কি এটা একটু জানি ছোট পরিসরে। সেটা হলো, সামাজিক বলতে আমরা যেখানে আমরা বসবাস করি সেখানে আমাদের পরিবার আছে, আমাদের পরিবেশ আছে, আমরা যে পরিবেশে বসবাস করছি, এবং আমাদের প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, এবং সকলেই মিলে আমাদের একটা সামাজিক ব্যবস্থায় আমরা বসবাস করছি। এবং এই সামাজিক ব্যবস্থা ক্ষেত্রে আমরা একে আরেকজনের উপর নির্ভরশীল, কোনো না কোনোভাবে আমরা নির্ভরশীল হয়ে আছি। ফর এক্সাম্পল হতে পারে, আমার এখন চুল কাটাতে হবে, আমি কিন্তু নাপিতের কাছে যাচ্ছি। ঠিক এরকম আমার সবজি কিনতে হচ্ছে, আমি নিজে এখন উৎপাদন করতে পারছি না, আমি আরেকজনের মাধ্যমে সবজিটা ক্রয় করছি। তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট যার যার জায়গা থেকে যখন সে রোলটা প্লে করছে এবং সামাজিক একটা ব্যবস্থা তৈরি হচ্ছে সেই সমাজে। তো ঠিক এরকমই সংগঠনের ক্ষেত্রেও আমরা এই পয়েন্টটা অথবা এই টার্মটা ব্যবহার করে থাকি। কারণ আমরা একটু সংজ্ঞাটা পড়ে আসি, যেখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটি লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত গতিশীল ক্রিয়া ও প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত উপাদানগুলো সমষ্টিকে সামাজিক পদ্ধতি বলে। এখানে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়া, প্রতিক্রিয়া এবং সংগঠিত হতে হবে। আচ্ছা, এক্ষেত্রে পরস্পর নির্ভরশীল আমি একটা পয়েন্ট লিখেছি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বিদ্যমান। তো সংগঠনের ক্ষেত্রে চলে আসি, এই টার্মটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা হলো, সংগঠনের ক্ষেত্রে অনেকগুলি ডিপার্টমেন্ট থাকবে। অর্থ বিভাগ আছে, মার্কেটিং বিভাগ আছে, ব্যবস্থাপনা বিভাগ আছে, তারপরে এমপ্লয়ীদের রিক্রুটমেন্টের ডিপার্টমেন্ট আছে। তো এই সবগুলি ডিপার্টমেন্ট কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্স এবং একজন একজনের উপর নির্ভরশীল। এবং যখন এই নির্ভরশীলতা একজন একজনকে সহযোগিতা করছে এবং কাজগুলিকে কিভাবে করতে হবে সেটার প্রতিক্রিয়া দিচ্ছে আরেক ডিপার্টমেন্ট, এক ডিপার্টমেন্টের কাজের প্রতিক্রিয়া আরেক ডিপার্টমেন্ট দিচ্ছে, তখন একটি পরিবেশ তৈরি হচ্ছে সেই সংগঠনে। এবং সেই পরিবেশটাই বলা হচ্ছে সামাজিক ব্যবস্থার ভিতরে পড়ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা ধারণা পেয়েছো। পরবর্তী সামনে আমরা যখন লেকচারগুলি দিব আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, সামাজিক সংস্কৃতি একটি টার্ম এখানে আছে। এই সামাজিক সংস্কৃতি বলতে আমাদের সংস্কৃতি বলতে এখানে কালচার, দ্যাটস মিন আমাদের কর্মীদের অবস্থান থেকে এখানে বোঝানো হচ্ছে। যেহেতু আমরা অর্গানাইজেশন বিহেভিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো এক্ষেত্রে কর্মীদের
কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা তার বর্ণ অথবা কালচার, তার সংস্কৃতি থেকে সে শিখে আসছে। আমাদের বাংলাদেশের সংস্কৃতি একরকম, ইন্ডিয়ার সংস্কৃতি একরকম, ইউরোপের সংস্কৃতি এক এক রকম। তো এই সংস্কৃতিগুলি আমার সংগঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আমার এমপ্লয়ের উপর। কেমন হতে পারে, আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার হবে। মনে করো তুমি একটা সংগঠনে জয়েন করলা তোমার পড়াশোনা শেষ করে। তো সেই সংগঠনে এখন তুমি হচ্ছে যে ইসলাম ধর্মীয় তোমার একটা অনুভূতি কাজ করে, ইসলামিক মাইন্ডের তুমি নামাজ পড়ো রেগুলার। তো সেক্ষেত্রে সেখানে তুমি এক্সপেক্ট করছো, তোমার প্রত্যাশা হচ্ছে আমি একটা যে সংগঠনে কাজ করব সেখানে অন্ততপক্ষে নামাজের একটি সুব্যবস্থা থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তুমি দেখলা যে সংগঠনে তুমি জয়েন করলা, সেখানে তোমার নামাজের সুব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, বা হতে পারে সামনে, বাট এখন পর্যন্ত হয়নি। তো সেক্ষেত্রে তোমার এই ধর্মীয় অনুভূতিতে তোমাকে আঘাত হানবে এবং তুমি সেই সংগঠনের প্রতি একটু হলেও তোমার বিপরীত অথবা প্রতিকূল পরিবেশে তুমি থাকবা। তো সেক্ষেত্রে তোমার কাজ করার যে মনোনিবেশ অথবা কাজ করার প্রতি যে সংগঠনের প্রতি যে তোমার ডেডিকেশনটা, সেটা প্রপারলি তুমি তোমার মাইন্ড থেকে কিছুটা হলেও তুমি কম দিবা এবং তুমি চেষ্টা করবা ভালো একটি অপরচুনিটি আসলে বা এর থেকে ভালো একটি প্রতিষ্ঠানে যেখানে আমার এই ইসলামিক যে বিষয়টি আছে, ধর্মীয় অনুভূতি, যেখানে আমার ইসলামিক ফিলোসফিগুলি আছে, সেই বিষয়গুলি আমি যেন প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো এই ক্ষেত্রে সংগঠন এই বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। বিশ্বাস, শিক্ষা, সামাজিক মূল্যবোধ, নীতিজ্ঞান, এই বিষয়গুলিও খুবই ইম্পর্ট্যান্ট। এখন তোমার বিশ্বাস হচ্ছে যে প্রতিষ্ঠানে তুমি চাকরি করবা, সেই প্রতিষ্ঠানের পরিবেশ হবে হচ্ছে পরিপাটি, সেই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা থাকবে, সেই প্রতিষ্ঠানের টাইম টু টাইম কাজ হবে। তো এই বিশ্বাসে ভরসায় তুমি, সেই প্রত্যাশায় তুমি প্রতিষ্ঠানে জয়েন করলা, কিন্তু সেই কালচার, সেই সংগঠনের কালচার হচ্ছে ব্যতিক্রম। হতে পারে 9টা 5টা তোমার অফিস, কিন্তু সেখানে তোমাকে শুরুই করে মনে করো 11টা থেকে, এবং তোমাকে লেট নাইট তোমাকে অফিস থেকে বের হতে হয়। তো তুমি তখন এই যে প্রত্যাশা, তোমার যেটা বিশ্বাস ছিল, সেই প্রত্যাশা কিন্তু তোমার ফুলফিল হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো এই বিষয়গুলি আমাদের প্রতিষ্ঠানে যখন আমরা প্রতিষ্ঠা করব অথবা প্রতিষ্ঠানে চাকরি করব, বা আমার এমপ্লয়ি থাকবে, আমার সাবঅর্ডিনেট থাকবে, তো এই বিষয়গুলি আমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এক্ষেত্রে 3টে জিনিস আমি এখানে উল্লেখ করেছি। একটি হচ্ছে অর্ধ সামাজিক, একটা হচ্ছে ঊর্ধ্ব সামাজিক, আর একটা হচ্ছে আদর্শ শ্রেণী। এই 3টে টার্ম একটু আমি ছোট পরিসরে বলি। অর্ধ সামাজিক হচ্ছে এই ধরনের এমপ্লয়িরা, বেসিক্যালি যেহেতু এই বিষয়টি সম্পূর্ণ এমপ্লয়িদের বৈশিষ্ট্যের উপর কথা বলা হচ্ছে, এই অর্ধসামাজিক এমপ্লয়িরা বেসিক্যালি সব বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে প্রতিষ্ঠানে। সে প্রপারলি কোনো বিষয়ই, দায়িত্ব বলো বা যে কোনো বিষয় বলো, সে চেষ্টা করবে আমি এড়িয়ে গিয়ে সব কাজ কীভাবে করা যায়। আর ঊর্ধ্ব সামাজিক হচ্ছে জাস্ট উল্টোটা। এরা হচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য যত না কাজ করবে বা যত না সে পারফরমেন্স করবে, তার থেকে বেশি সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে সবসময় সেই প্রতিষ্ঠানে। এই দুটো বিষয় আমাকে খুবই খেয়াল করতে হবে যে কোন এমপ্লয়ি আমার এই যে বৈশিষ্ট্যর ভিতরে পড়ে। আর আদর্শ শ্রেণী হচ্ছে এই দুটোর মিক্সড। দ্যাটস মিন সে যতটুকু কাজ করবে বা যে যতটুকু তার থাকবে, সে চেষ্টা করবে সম্পূর্ণ দায়িত্বটা তার পালন করার জন্য এবং সংগঠনের প্রতি সে ডেডিকেশন দেওয়ার জন্য, এবং সে তার এত শো অফ করবে না, যেটা আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কাজ করবে কম কিন্তু শো অফ থাকবে বেশি। তো এই ধরনের বৈশিষ্ট্য এই ধরনের এমপ্লয়িদের থাকবে না। তো আমি 3 শ্রেণীর ক্যাটাগরি এমপ্লয়িদেরকে এভাবে সাইকোলজিক্যালি আমি রিড করতে হবে আমাকে, যে কোন ধরনের এমপ্লয়ি কেমন। গট ইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই সামাজিক সংস্কৃতি বিষয়ে। ইকুইটি একটি টার্ম আছে অর্গানাইজেশন বিহেভিয়ারে। এই ইকুইটি বাংলা হচ্ছে সমতা। এখন সমতা বলতে এখানে যে বিষয়টা আসছে, এমপ্লয়ীদের উপর যেহেতু আমাদের এই বিষয়গুলি, আচরণগত দিকগুলি আলোচনা করতে হচ্ছে আমাদের, তো সেক্ষেত্রে এই সমতা বলতে হচ্ছে তার পারফরমেন্স
এবং তার স্যালারি স্ট্রাকচার, তার কি দেওয়া হচ্ছে এবং সে কি ভাবছে, মানে তার এক্সপেকটেশন এবং সে কি পাচ্ছে, এই দুটোর যে পার্থক্য অথবা এই দুটোর ভিতরে যে মিল, সেটাই হচ্ছে সমতার অধিকার। তো সেক্ষেত্রে দক্ষতা দিয়ে আমরা বিচার করতে পারবো তার এই সমতাটা প্রপারলি হচ্ছে কি না, এবং সে এক্সপেকটেশনটাও সে ওইভাবেই করবে, কারণ তার দক্ষতা যদি বেশি হয় স্বাভাবিক বিষয়, তার দক্ষতা অনুযায়ী তার সেই পারিশ্রমিক পাবে, তার কাজের সেই মজুরি পাবে। আবার যদি দক্ষতা যদি কম হয় সেক্ষেত্রে সে কম পারিশ্রমিক পাবে বা তাকে সেভাবেই মূল্যায়ন করা হবে। তো এই বিষয়গুলি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। পুরস্কারের ক্ষেত্রেও সেম, পুরস্কার এখানে কম বেশি হবে। তো তখন এমপ্লয়ীদের ভিতরে এক ধরনের ইকুইটি নিয়ে কথা উঠবে, অথবা তারা এই প্রত্যাশার ক্ষেত্রে সে এই বিষয়গুলি বিবেচনা করে থাকবে। পারিশ্রমিকের ক্ষেত্রেও সেম। এখন একটা এমপ্লয়ি যখন তার পরিশ্রমটা বেশি দিবে বা তার পারফরমেন্সটা যখন বেশি ভালো হবে, স্বাভাবিক বিষয় সরি আরেকটি এমপ্লয়ি সেক্ষেত্রে এই সমতার বিষয় নিয়ে কথা আসবে, যে আমি বেশি পরিশ্রম করছি বাট আমি পারিশ্রমিক কম পাচ্ছি। আবার আরেকজন বলবে যে আমি তো কম পরিশ্রম করছি কিন্তু আমি সেই পরিমাণ মজুরি অথবা পারিশ্রমিক পাচ্ছি না। তো এই যে একটা সমতার বিষয়, এই বিষয়টি নিয়ে এমপ্লয়ীদের মধ্যে একটা দ্বন্দ্ব অথবা সাইকোলজিক্যালি সে চিন্তা করবে যে কোন সংগঠন কিভাবে তাকে মূল্যায়ন করছে, সমতাটা সে প্রপারলি পাচ্ছে কিনা, সে যে পরিমাণ দক্ষ সেই পরিমাণ সে মজুরি অথবা পারিশ্রমিক পাচ্ছে কিনা সেই সংগঠন থেকে। যখন সে এটা ফুলফিল ম্যাচ করতে পারবে, তার এক্সপেকটেশনের সাথে তার যে স্যাটিসফ্যাকশন লেভেলটা হয়ে যাবে, তখন কি হবে, প্রতিষ্ঠানের এই উৎপাদনশীলতা বাড়বে। কারণ তখন সে প্রপারলি তার ব্রেনের, তার কাজের, তার ফিজিক্যালি সব কিছু সংগঠনের জন্য ডেডিকেশন করে ফেলবে। কারণ সে ভাবছে যে আমাকে যা দিচ্ছে এটা আমার যোগ্যতা অনুযায়ী, আমার দক্ষতা অনুযায়ী এটা প্রপারলি ঠিক আছে। তো স্বাভাবিক বিষয়, প্রতিক্রিয়াটাও তৈরি হবে সেভাবে। সে যদি মনে করে যে না, তার যে বেশি বেতন পাওয়ার কথা কিন্তু সে কম পাচ্ছে, সংগঠন দিচ্ছে, সে অবশ্যই সেই সংগঠনে বেশি দিন থাকবে না, সে সুইচ করার চেষ্টা করবে। এই জন্য সংগঠনের ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলি আমাকে একটি সংগঠনে যখন আমি প্রতিষ্ঠাতে করব, অথবা আমি যখন সংগঠনে এমপ্লয়ি হিসাবে কাজ করব, আমি একটা ম্যানেজমেন্টে থাকব, তখন আমাকে এই ইকুইটি টার্মটাকে প্রপারলি মেনটেন করতে হবে এবং বিবেচনা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, ভূমিকার প্রকৃতি। এখানে ভূমিকা বলতে রোল, দ্যাটস মিন দায়িত্ব, তোমার নেচার, দ্যাটস মিন তোমার কি কি রোল তোমার উপর পড়বে এবং সেই রোলগুলিকে তুমি কিভাবে, দায়িত্বগুলিকে কিভাবে পালন করবে, সেক্ষেত্রে তোমার কি কি বাধা আসতে পারে, কি ধরনের প্রবলেম হতে পারে, এবং সেগুলোকে আবার তুমি কিভাবে সলভ করবে এই বিষয়ে আলোচনা করছে। সেটা হচ্ছে প্রথমে দায়িত্ব আসছে, স্বাভাবিক বিষয়। ভূমিকার ক্ষেত্রে তোমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, দায়িত্বটাকেই গুরুত্ব বেশি দিতে হবে। কর্তব্য থাকবে, অধিকার থাকবে, তোমার ক্ষমতা থাকবে। তুমি একটি ডিপার্টমেন্টের হেড অথবা একটি টিমের হেড, সেই টিমকে কিভাবে পরিচালনা করবা, কাকে কেমন দায়িত্ব দিবা, কোথায় কাকে কোন দায়িত্ব দিলে সে ভালো রোল প্লে করতে পারবে, কোন দায়িত্ব সে দিলে সে আবার সেটাকে খারাপ রোল প্লে করবে। এই বিষয়গুলি অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ ম্যানেজমেন্ট, এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। এবং সেক্ষেত্রে ভূমিকাগত প্রত্যক্ষণ বলা হচ্ছে যে তুমি কিভাবে দেখছো সেই দায়িত্বটাকে। এখন ফর এক্সাম্পল আমরা চলে যাই, যে মনে করি একটি প্রতিষ্ঠানের একটা প্রজেক্ট নিয়ে কাজ করছো। এই প্রজেক্টের 5 জন মেম্বার আছে। এখন 5 জন মেম্বারের 5টা রোল তুমি অলরেডি দিয়েছো। ম্যানেজমেন্ট 5টা রোল 5 জনকে দিয়েছে। কেউ ফিল্ড ওয়ার্কে কাজ করবে, কেউ ফিল্ড ওয়ার্ক থেকে ডাটা নিয়ে আসবে, কেউ সেই ডাটাকে নিয়ে অ্যানালাইসিস করবে, কেউ অ্যানালাইসিস করার পর সেটার কি বাজেট হয় সেটা আরেকজন কাজ করছে। তো যখন এই 5 জনের দায়িত্বটা যখন প্রপারলি দেওয়া হবে এবং প্রত্যেকজনের কাছে যখন ফিডব্যাকটা নেওয়া হবে, সেই ফিডব্যাকটাকে কিভাবে কাউন্ট করা হবে সেই প্রত্যক্ষণটা আলোচনা করা হচ্ছে এখানে।
এবং ভূমিকাগত দ্বন্দ্ব এখানে বলা হচ্ছে একটি রোল প্লে করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফিল্ডে, সে যদি কোনো কারণে ডাটা বা স্যাম্পল কালেকশন করতে গিয়ে সে ভুল তথ্য নিয়ে আসে, তখন কিন্তু পরবর্তীতে সকল সিদ্ধান্তর ক্ষেত্রে সেটা ভুল হিসাবে প্রমাণিত হবে। তো যখন এই দ্বন্দ্বগুলি থাকবে, তো এই দ্বন্দ্বগুলির ক্ষেত্রে আমাদেরকে কিছু দ্বন্দ্ব আমাদের আছে আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব। এই আন্তঃব্যক্তিক দ্বন্দ্বটা হচ্ছে যাকে দায়িত্বটা মনে করো দেওয়া হলো, এখন সে দায়িত্বটা পালন করতে গিয়ে সে নিজেই কনফিউজড, সে নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আসলে আমি কি এই দায়িত্ব পালন করতে দক্ষ, আমি কি আসলেই এই দায়িত্ব পালন করতে আমার যোগ্যতা আছে। মানে সে নিজের সাথে নিজেই একটি মানসিকভাবে সে কনফিউজড হয়ে গেছে যে আসলে আমি এই দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না। এই ধরনের দ্বন্দ্বগুলি আমাদের সংগঠনে দেখা দিবে। তো এই বিষয়গুলি আমাকে জ্ঞান থাকতে হবে যে আসলে আমার ওই এমপ্লয়িটা কোন দ্বন্দ্বেতে সে অলরেডি ফেস করছে। আরেকটা হচ্ছে আন্তঃভূমিকা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কেমন দ্বন্দ্ব হতে পারে, সেটা হচ্ছে এই যে টিম তৈরি করলা, এখন এই টিমের ভিতরে তোমার একটা মত তুমি শো অফ করলা সেই টিমের ভিতরে, কিন্তু বাকি মেম্বাররা তোমার এই মতটাকে রিজেক্ট করে দিল। এখন তোমার কথা হচ্ছে যে আমার যে মতটা ছিল তোমার জায়গায় তুমি ঠিক ছিল, কিন্তু বাকি মেম্বার মনে করছে না এই সিদ্ধান্ত যদি না হয় তাহলে সংগঠনের জন্য সেটা ভালো কিছু বয়ে আসবে না। তো এই ধরনের দ্বন্দ্বর ক্ষেত্রে এমপ্লয়ীদের ভিতরে ডিমোটিভেট তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই ডিমোটিভেট যখন তৈরি হবে অথবা নিরাশায় পরিণত হবে, তখন কিন্তু এমপ্লয়িরা সেই সংগঠনে কাজ করার প্রতি একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে অথবা সুইচ করার টেন্ডেন্সি থাকবে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই আন্তঃভূমিকা দ্বন্দ্বগুলিকে কিভাবে মেটানো যায়, কিভাবে তাদের মতের ভিতরে ঐক্য তৈরি করে আনা যায়, এই বিষয়ে আমাকে কাজ করতে হবে। তখন আমার সংগঠনের ওই আচরণগুলি যে আচরণগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ে, যে একটি সংগঠন টিকে থাকার জন্য প্রথমত যে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সম্মিলিতভাবে রোল প্লে করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে ওই বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে যে কীভাবে সবার ভিতরে একটি সমন্বয় করে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। নেক্সট আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পদমর্যাদার প্রকৃতি। পদমর্যাদা বেসিক্যালি এখানে স্ট্যাটাসটাকে বোঝানো হয়েছে। দ্যাটস মিন একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে বিভিন্ন লোক বিভিন্ন ডেজিগনেশনে কাজ করে থাকে, এটা আমরা জেনে আছি। তো এখন এই পদ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকবে সংগঠনে। তো সংগঠন একটি পর্যায়ে লক্ষ্য অর্জনের জন্য এই পদমর্যাদার বিষয়টাকে খুবই সুন্দরভাবে ক্লাসিফিকেশন করতে হবে, যাতে এই পদমর্যাদার কারণে যাতে কোনো ধরনের সংগঠনের নেগেটিভ ইমপ্রেশন না পড়ে। তো প্রথমেই হলো পদের পার্থক্য থাকতে হবে। এখন সবাই তো এক দক্ষ ব্যক্তি নয়, সবাই তো একই ক্যাটাগরির লোক নয় অথবা এমপ্লয়ি নয়। আমার এমপ্লয়ীদের ভিতরে অনেক ধরনের পদের পার্থক্য থাকতে হবে, যাতে আমার যে পদে যে আছে সে যেন সেই দায়িত্বটাকে প্রপারলি মেনটেন করে এবং সে যেন প্রপারলি সেই কাজটা করে থাকে। এক্ষেত্রে সামাজিক মর্যাদাটাও বিদ্যমান, কারণ আমি যখন একটি প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের হেড হব অথবা ম্যানেজমেন্টের হেড হব, তখন আমার সামাজিক একটা মর্যাদা বৃদ্ধি পাবে এবং আমার এই সামাজিক মর্যাদাটা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাকে সেই যোগ্যতাটাও অর্জন করতে হবে, যাতে আমি সেই দলটা, আমার টিম, আমার অথবা আমার যে সংগঠনে আমার আন্ডারে যে কয়জন এমপ্লয়ি আছে সবাইকে নিয়ে যেন আমি প্রপারলি কাজটা করতে পারি। এটাই হচ্ছে পদমর্যাদার প্রকৃতি। এখন পদমর্যাদার উৎসগুলি কোথা থেকে আসবে বা এটার উৎসগুলি কি কি, আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণের ভিতরে আমরা কিছু পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে যখন অফলাইনে ক্লাস হবে। পদবি, দক্ষতা,
অভিজ্ঞতা, বেতন, কাঠামো, শ্রমিক সংঘের সাথে সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, এই বিষয়গুলিকে আমরা অভ্যন্তরীণ হিসাবে কাউন্ট করছি। আর বাহ্যিক হিসাবে কি কাউন্ট করছি? সাংগঠনিক ইমেজ, শিক্ষার স্তর, পূর্ব চাকরির অভিজ্ঞতা। দ্যাটস মিন এই যে আমি বিভিন্ন ডেজিগনেশনে আমি এমপ্লয়ীদেরকে সাজাবো, কিভাবে সাজাবো, এই বিষয়গুলিকে আমাকে বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, বাহ্যিকের ক্ষেত্রে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে সাংগঠনিক ইমেজ, দ্যাটস মিন অর্গানাইজেশনাল একটা ইমেজ আছে যে সে কোন প্রতিষ্ঠানে কাজ করছে, সে কোন প্রতিষ্ঠান থেকে এসেছে, ইভেন শিক্ষার স্তর। এখন যে 8 পাস করেছে তাকে তো আমি ম্যানেজার হিসাবে রোল প্লে করতে দিলে সে তো সংগঠনের জন্য এটা ভালো মঙ্গলজনক হয়ে আসবে না। অথবা আমি যে MBA পাস করেছে অথবা যার শিক্ষার স্তর হায়ার লেভেল, তাকে যদি আমি এখন ওই 8 পাসের যে কাজগুলি, যেমন একটি প্রতিষ্ঠানের এই কাগজ বা অথবা সেই ধরনের লেভেলের কাজ দেই, সেক্ষেত্রে তো সে ওই কাজে আগ্রহী হবে না, সে তখন চাকরি করতে আগ্রহী হবে না, অথবা সেই স্ট্যাটাসটা নিয়ে সে সংগঠনের জন্য কাজ করবে না। ঠিক এরকমই আমাকে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে আমাকে বিবেচনা করতে হবে যখন আমি কোনো ডেজিগনেশন, প্রমোশন অথবা কোনো এমপ্লয়িকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অথবা চাকরি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি আমাকে গুরুত্ব দিতে হবে। পদমর্যাদার সম্পর্কটা কেমন হবে? সাংগঠনিক স্তর, কাজের প্রকৃতি, দক্ষতা ও বেতনের পরিমাণ। এখানে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। এখন স্তর বলতে এখানে হচ্ছে কি সংগঠনের বিভিন্ন স্তর রয়েছে। বিভিন্ন স্তরের ক্ষেত্রে কোন স্তরে কোন এমপ্লয়িকে আমাকে তৈরি করতে হবে। যেমন অনেক প্রতিষ্ঠান আপার লেভেল টু টপ লেভেল, টপ লেভেল টু বটম লেভেল ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তো সেক্ষেত্রে পদমর্যাদাগত সম্পর্কের ক্ষেত্রে আমি যদি সেটা ফলো করি, সেটা একটা রোল প্লে হবে। আবার যদি মনে হয় না ম্যানেজমেন্ট যা ডিসিশন নিবে, আমার অধীনস্থ কর্মকর্তারা সেই সিদ্ধান্তটা শুধু পালন করে যাবে, সেটাও একটা সম্পর্কের উপর ডিপেন্ড করবে। দক্ষতা, বেতনের পরিমাপ, বেতনের উপর ডিপেন্ড করবে তার স্ট্যাটাসের অবস্থান। সে তখন প্রেরণা পাবে, সে মোটিভেশন পাবে কাজ করার ক্ষেত্রে, অথবা সে যে ডেজিগনেশনে কাজ করছে। অনেক প্রতিষ্ঠান তোমরা দেখে থাকবা এই বাংলাদেশের ক্ষেত্রে যে তোমার ডেজিগনেশন ভালো কিন্তু বেতন দিচ্ছে হচ্ছে তার থেকে লোয়ার লেভেলের ডেজিগনেশন। তো এই ক্ষেত্রে একটি দ্বন্দ্ব লেগে যাবে, কারণ এমপ্লয়ি ভাববে যে আমি অন্য একটি প্রতিষ্ঠানে এই ডেজিগনেশনে যে বেতন পাচ্ছি, এই প্রতিষ্ঠানে আমি অনেক কম পাচ্ছি। তখন তার ভিতরে এই সংগঠনের প্রতি একটি নেগেটিভ ধারণা চলে আসবে। তো আমাকে একটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যে কোন ডেজিগনেশনে কেমন বেতন দেওয়া হয়ে থাকে। তো তখন এই বিষয়গুলি আমাকে গুরুত্ব সহকারে বিবেচনায় আনতে হবে। পদমর্যাদার ব্যবস্থা হচ্ছে মই পদমর্যাদা, আরেকটা হচ্ছে কার্যভিত্তিক পদমর্যাদা। মই পদমর্যাদাটা কেমন? দ্যাটস মিন এটা হচ্ছে নর্মাল একদম, মানে মই শব্দটা আসছে এভাবে এই জন্যই যে তোমার কাজের অভিজ্ঞতা তোমার প্রমোশনের ক্ষেত্রে সেটা কাজে লাগবে। তুমি একটি প্রতিষ্ঠানে 5 বছর আছো, 6 বছর আছো, 7 বছর আছো, সেই অনুযায়ী তোমার প্রমোশন হবে এবং তোমার ডেজিগনেশন বাড়বে। এটা হচ্ছে মইয়ের পদমর্যাদা সিস্টেম। আর কার্যভিত্তিক পদমর্যাদাটা কেমন? সেটা হচ্ছে তোমার কাজের উপর ডিপেন্ড করবে। তোমার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন তোমাকে প্রজেক্ট দিবে, সেই প্রজেক্টগুলি যখন তুমি সম্পন্ন করতে পারবা তোমার ডেজিগনেশন উপরে উঠবে। অথবা যদি তোমার কাজগুলি অসম্পূর্ণ হয় অথবা কাজ করে তুমি ব্যর্থ হও, সেটার সাথে তোমার সাথে কন্ডিশন থাকবে, তখন তোমার পদমর্যাদা নিয়ে সে বিবেচনা করে থাকবে। এই দুটো পদ্ধতিতে বেসিক্যালি সংগঠনগুলি এই পদমর্যাদার বিষয়টাকে কাউন্ট করে থাকে। পদমর্যাদার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি একটু আলোচনা করছি আমরা স্বল্প পরিসরে। চূড়ান্ত ফল, সামাজিক দূরত্ব সৃষ্টি, পদের উপর গুরুত্ব আরোপ, সমতার সমস্যা ও আর্থিক বোঝা। দ্যাটস মিন অনেক ক্ষেত্রে অনেক সংগঠনের এমপ্লয়িরা এই স্ট্যাটাস অথবা এই পদটাকে চূড়ান্ত ফল হিসাবে মনে করে থাকে। তো তখন কি হয়, সেক্ষেত্রে সে কাজে অলসতা চলে আসে,
তার কাছে মনে হয় এই পদটাই সব কিছু। হ্যাঁ, কাজের প্রতি তখন সেই আগ্রহটা কমে যায়। তার কাছে মনে হয় আমি এই পদে এসেছি, আমাকে এই ধরনের কাজ করা যাবে না বা এইভাবে কাজ করা যাবে না, এই ধরনের সাইকোলজিক্যালি কিছু প্রবলেম এমপ্লয়ীদের ভিতরে চলে আসবে। সামাজিক দূরত্ব সৃষ্টি হবে। যখন আমি একটি প্রতিষ্ঠানের এমডি লেভেলে চলে যাব, তখন স্বাভাবিক বিষয় আমার ভিতরে সেই পদের একটি গুরুত্ব চলে আসবে। তখন সামাজিক বিভিন্ন কার্যক্রম বা সামাজিক ইচ্ছে থাকলেও সেখানে আমি মুভ করতে পারবো না। পদের সমতার সমস্যা। এখন এই সমতা বলতে এখানে বোঝা যাচ্ছে তুমি যে দক্ষতা বা যে যোগ্যতাটা দিয়ে তুমি যে পদটা ধরে রেখেছো, আরেক এমপ্লয়ি মনে করছে যে তুমি এই পদে যোগ্যতা নয়, তখন কি হবে, ওই সংগঠনের ক্ষেত্রে এই এমপ্লয়ীদের ভিতরে সমতার সমস্যাটা দেখা দিবে। তখন কি হবে, প্রত্যাশা এবং স্যাটিসফ্যাকশন লেভেল এই দুটো ম্যাচ করবে না। তখন কি হবে, সংঘাত তৈরি হবে এবং সংগঠনের জন্য এটা অমঙ্গলজনক হিসাবে ভূমিকা পালন করে থাকবে। সাংগঠনিক সংস্কৃতি নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি বিস্তারিত, যে কালচারের উপর ডিপেন্ড করে আমার বিষয়গুলি আমাদের ঐক্যবদ্ধ আসবে, আচরণগত আসবে, বিশ্বাসটা আসবে, মূল্যবোধটা তৈরি হবে এবং পৃথকভাবে এটা উপস্থাপন করা হবে। এটা অলরেডি আমরা আলোচনা করেছি বিস্তারিত। সাংগঠনিক সংস্কৃতির বৈশিষ্ট্য কি কিছু থাকবে হচ্ছে বাধ্যতামূলক সমন্বয় থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, অন্তর্নিহিত ও শক্তির পার্থক্য থাকবে। দ্যাটস মিন একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলতে এখানে যখন একটি সংগঠনের পার্থক্যমূলক বলতে এখানে আমি আমার আরেকটি সংগঠনের সাথে আমার যে কালচারটা আমি আমার সংগঠনে মেনটেন করছি সেটা কতটুকু পার্থক্য বিদ্যমান, সেই পার্থক্যটা কি আসলেই আমার সংগঠনের জন্য মঙ্গলজনক বা আমার সংগঠনের জন্য এটা কার্যকরী কি না, এই বিষয়গুলি আমাকে বিবেচনায় আসতে হবে এবং সকলের কাছে এটা গ্রহণযোগ্যতা আছে কিনা। এই আমার সংস্কৃতি, যে সংস্কৃতিটা আমি আমার সংগঠনকে পরিচালনা করে যাচ্ছি, যে নিয়মগুলি আমি বা যে আচরণগুলি আমি আমার রুলসে অথবা দায়িত্বর ভিতরে এনেছি আমার সংগঠনের ক্ষেত্রে, সেটা প্রপারলি গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটাও আমাকে বিবেচনা করতে হবে। সাংগঠনিক সংস্কৃতি শ্রেণীবিভাগ এখানে 3টি আছে। এটা গঠনমূলক সংস্কৃতি, অক্রিয় আত্মরক্ষামূলক সংস্কৃতি ও আক্রমণাত্মক আত্মরক্ষা সংস্কৃতি। গঠনমূলক দ্যাটস মিন একদম সিম্পল, যে আমার একটি প্রতিষ্ঠানের সংগঠনকে গঠন করতে হলে যে কাঠামোগত দিকগুলি আছে সেগুলো প্রপারলি মেনটেন করে, হায়ারার্কি মেনটেন করে, সিনিয়র থেকে জুনিয়র থেকে কিভাবে পদের ক্রমোন্নয় আছে সেই বিষয়গুলি আমি মেনটেন করে পরিচালনা করব। আর অক্রিয় আত্মরক্ষামূলক সংস্কৃতি হচ্ছে এটা সম্পূর্ণ ভয়ভীতি বাদে এমপ্লয়ীদেরকে কিভাবে মোটিভেট করে, কিভাবে তাদের কাছ থেকে সহজে কাজটা আদায় করে নেওয়া যায়, সেই পদ্ধতি বা সেই সংস্কৃতি, সেই কালচারটা যখন আমি আমার সংগঠনে ইমপ্লিমেন্টেশন করব, সেটা হচ্ছে আত্মরক্ষামূলক সংস্কৃতি। এবং তাদেরকে বোঝাবো যে এটা তোমাদের প্রতিষ্ঠান, এখান থেকেই তোমাদের ফ্যামিলি অথবা তোমার রুজি রুটি বা তোমার অবস্থানটা এখান থেকে তৈরি করতে হবে এবং এখানেই সংগঠন যদি বাঁচে তোমরা বাঁচতে পারবে। এই ধরনের সংস্কৃতি যখন আমার সংগঠনে থাকবে তখন আমি এটা নাম হচ্ছে আত্মরক্ষামূলক সংস্কৃতি। আর আক্রমণাত্মক আত্মরক্ষামূলক সংস্কৃতি হচ্ছে আমি ভয়ভীতি দেখিয়ে চাকরির ভয়, নিরাপত্তার ভয়, সিকিউরিটি, আমার পেনশনের বিষয়, এই বিষয়গুলি নিয়ে যখন আমি এমপ্লয়ীদের সাথে আলোচনা করব, এমপ্লয়ীদের সাথে এই বিষয় নিয়ে বেশি শো অফ করব, ওই সংগঠনে এই ফিলোসফিটা ফলো করব তখন। মানে দ্যাটস মিন আমার কাজ আদায় করার জন্য আমাকে অথবা আমার এই প্রতিষ্ঠান টিকে রাখার জন্য আমাকে এই ধরনের ফিলোসফি অ্যাপ্লাই করলে আমার এই আক্রমণাত্মক আত্মরক্ষা সংস্কৃতি হিসাবে কাজ করবে। আশা করি তোমরা এই ক্লাসটি কিছু হলেও ধারণা পেয়েছো যে আসলে পুরো ক্লাসটি নিয়ে কি আলোচনা করেছে। আমি একটু ব্রিফে আবার একটু সম্পূর্ণ ক্লাস তোমাদের একটু আলোচনা করি সংক্ষেপে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে সংস্কৃতি কী বা সামাজিক ব্যবস্থাগুলি কী। এই সকল কিছু হচ্ছে প্রথমত তোমাদের একটু ফ্রিলি মাথায় চিন্তা করতে হবে যে একটি সংগঠন যখন তার
প্রতিষ্ঠা করে সেই সংগঠনের কিছু কালচার মেনটেন করবে, এবং সেই কালচারগুলি কিসের সাথে মেনটেন করবে? সেই দেশের, সেই পরিবেশের, সেই দেশের মানুষের চিন্তা চেতনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন সরি, বাংলাদেশের প্রেক্ষাপটে এমপ্লয়ীদের যে চিন্তাটা বা মানুষের ব্যবহার, মানুষের যে অভ্যাসগুলি, সেগুলোকে কেন্দ্র করে একটি সংগঠন যখন প্রতিষ্ঠিত হবে, তখন সেই সংগঠনটা তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আবার ইউরোপে যখন তুমি সংগঠনটি প্রতিষ্ঠা করবা বা তোমার কোম্পানি চালু করবা, তখন সেই দেশের সমাজ ব্যবস্থা, সেই দেশের কালচার, সেটাকে মেনটেন করে তোমাকে আচরণ করতে হবে সেই এমপ্লয়ীদের সাথে। সেই এমপ্লয়ীদের জন্য সেই ধরনের রুলস তৈরি করতে হবে, সেই এমপ্লয়ীদের জন্য সেই সুবিধাগুলি ব্যবস্থা করতে হবে, সেই এমপ্লয়ীদের জন্য তোমাদের সেই পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে, সেই এমপ্লয়ীদের জন্য তাদের সেই কাঠামোটাকে ডেভেলপ করতে হবে। তো ওই জিনিসটা আমাকে লার্নিং করতে হবে। তো আজকে আমরা যেটা শিখলাম যে একটি সংগঠনের ক্ষেত্রে কালচার এবং সামাজিক ব্যবস্থাটা কতটুকু ইম্পর্ট্যান্ট হিসাবে ভূমিকা পালন করছে। আশা করি তোমরা যতটুকু সম্ভব ক্লাসটা বুঝতে পেরেছো। অফলাইনে যখন আবার তোমাদের সাথে ক্লাস করার সুযোগ হবে, আশা করি আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারবো এবং এটা নিয়ে গবেষণা করব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থভাবে ক্লাস নিতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।